আমি একটা ছোট প্রশ্ন দিয়ে আজকের আলাপটা করতে চাই। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই নেতারা জুলাইয়ের নেতা হিসাবে হাজির হইলেন, যারা একদিকে এনসিপি গঠন করলেন, অন্যদিকে জুলাইয়ের রাজনীতির টোটাল কন্ট্রোলটা তাদের হাতে নিলেন, যারা একই সঙ্গে সরকারের ভিতরেও ছিলেন মন্ত্রী হিসাবে, যাদেরকে আমরা ছাত্র উপদেষ্টা হিসাবে চিনতাম, এবং যারা একই সঙ্গে প্রফেসর ইউনূসের ভাষায় নিয়োগকর্তা। তো এই যে লোকগুলা, যারা সরকারি ভার্সন বলেন, ছাত্র রাজনীতির ভার্সন বলেন, বা জাতীয় রাজনীতিরও তাদের একটা সরাসরি তাদের অন্তর্ভুক্তি সেখানে ছিল এনসিপি গঠনের মাধ্যমে। তো এই লোকেরা একটা জিনিস খেয়াল করছেন নিশ্চয়ই, যে এই পুরা টাইমই তারা এমন একটা ভঙ্গি করছে যে তারা আসলে একটা মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে তারা করতে চায়। মধ্যমপন্থী রাজনীতি বলতে তারা যে জিনিসটা বলতে চাইতো, যে এখানে ইসলামিক র্যাডিক্যালিজমের কোনো উত্থান তারা চায় না। তারা নারীদের অংশগ্রহণ চায় রাজনীতিতে, বা বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য যে দলগুলো আছে, বিএনপি বলেন বা ইভেন আওয়ামী লীগ বলেন বা জামাত ইসলাম তো বটেই, এই দলগুলোর চেয়ে তারা তাদের দল মানে এনসিপিতে আরও বেশি নারী বা নারীদেরকে ফ্রন্টলাইনে রেখে রাজনীতি তারা করতেছিল, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা যেভাবে হাজির করতে চাইছিল নিজেদেরকে, যে তারা একটা মধ্যমপন্থী রাজনীতি করতে চায়, একটা ইনক্লুসিভ রাজনীতি বা ইনক্লুসিভ একটা স্টেট তারা তৈরি করতে চায়। সেখান থেকেই সেই ইনক্লুসিভ রাষ্ট্র নিয়ে আমরা অনেক ধরনের মানে সমালোচনা ইত্যাদি করতাম, কিন্তু তাদের বক্তব্যটা এরকম ছিল যে এখানে কোনো ইসলামিক র্যাডিক্যালিজমের জায়গা নাই। অ্যাট দ্য সেম টাইম এই রাষ্ট্রে একজন প্রগতিশীল বা মিডল ক্লাসের যে প্রগতিশীল আচার আচরণ আছে, নারী প্রশ্ন বলেন, নারীর স্বাধীনতার প্রশ্ন বলেন, নারীর রাজনৈতিক মুক্তি বলেন, এই সবগুলোকে কেন্দ্র করেই তারা আসলে একটা ইনক্লুসিভ আইডিয়ার ফেরিওয়ালা হয়েছিল। এই জিনিসটা তারা আসলে কেন করলো, মানে প্রশ্নটা আমি এই কারণে করলাম যে আপনারা ভালোভাবেই জানেন যে ফাইনালি এনসিপি জামায়াতের সঙ্গে যুক্ত হইল। জামায়াতের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাদের যেই নারী নেত্রীরা ছিলেন তারা সেখানে অপাংক্তেয় হয়ে গেল। নাও খেয়াল করেন যে কিছুদিন আগে শহীদ হইলেন বা মারা গেলেন ওসমান হাদি। ওসমান হাদির রাজনীতির আমি সমালোচক ছিলাম, এটা ওসমান হাদির জীবিতকালেও ছিলাম, এখনও তার রাজনীতির সমালোচনা আমি করব। কিন্তু আমি তার মানে মৃত্যুর ব্যাপারে বা তার যে মানে মারা যাওয়ার ব্যাপারেও আমি মানে আপনাদের মতোই সিম্প্যাথিফুল। তো এখন ওসমান হাদির যে রাজনীতিটা ছিল, সেই রাজনীতিটা খেয়াল করেন সেটা কি ছিল। সেটা ছিল সোজা বাংলায়, বাংলাদেশে যারা লিবারেল রাজনীতি করে তারা লিবারেল রাজনীতি করতে পারবে না। সেই লিবারেল রাজনীতি যে তারা করতে পারবে না, সেই জন্যই এই ওসমান হাদি তিনি শাহবাগটাকে টার্গেট করলেন। তাদের সরল ব্যাখ্যা ছিল যে শাহবাগ মানে আওয়ামী লীগ, কিন্তু শাহবাগ মানে তো আওয়ামী লীগ না, এবং শাহবাগ মানে টোটাল বাংলাদেশও না। কিন্তু শাহবাগ সামহাও এই দেশের যে প্রগতিশীল বলেন, এই দেশের সেকুলার আকাঙ্ক্ষা বলেন, তাদের একটা মানে মানে টেরিটরি, মানে সেখানে শাহবাগে অনেকেই যাইতে পারে, দাঁড়াইতে পারে, ইত্যাদি ইত্যাদি। ফলে ওসমান হাদি বেসিক্যালি সেই জায়গাটাকে লক্ষ্য করছিলেন এবং সেই জায়গাটা তিনি দখল করতে চেয়েছিলেন, এটাই ছিল তার রাজনীতি। এখন যদি আপনি বিষয়টা খেয়াল করেন তাহলে আপনি খুব ভালোভাবেই বুঝবেন যে ওসমান হাদির প্রপোজিশন ছিল যে বাংলাদেশে লিবারেলদের কোনো অস্তিত্ব থাকবে না, বরং লিবারেলিজমের নামে তারা তাদের একটা ভঙ্গি সেখানে হাজির করবেন। সেই ভঙ্গির মধ্যে তারা মুখে মুখে বলবেন ইনক্লুসিভ, মুখে মুখে বলবেন যে তারা একটা মধ্যমপন্থী রাজনীতি চায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফাইনালি আপনার লিবারেলিজম হইল যে বাংলাদেশের এক্সিস্টিং যে লিবারেল মানে শ্রেণী আছে বা লোকেরা আছে বা মিডল ক্লাসের যে লিবারেল আইডিয়াগুলো আছে সেগুলোকে আপনি হাওয়া করে দিবেন। ইনকিলাব কালচারাল সেন্টার বেসিক্যালি সেটাই ছিল, যে তারা বেসিক্যালি সেখানে একটা গিটার বাজায় গান গাইতো জাস্ট ফর যে আপনিও আসলে সেই লোকগুলোকে সেখান থেকে খেদায় দিচ্ছেন, সেই লোকগুলোকে আপনি সেখানে দাঁড়াইতে দিচ্ছেন না এবং আপনি বাধ্য করতেছেন যে আপনার গিটারটা তার শুনতে হবে। কিন্তু মানুষ যারা এই লিবারেল মানে লাইফস্টাইল কাটায় তারা কেন আপনারটা শুনবে? মানে আপনি যখন গিটার দিয়ে গান গাচ্ছেন তখন তো আপনি গাচ্ছেন পাকিস্তানের উর্দু গান। যখন আপনি মানে গাচ্ছেন সেখানে আপনি এমনভাবে মানে নারীদেরকে হাজির রাখছেন যে এটা একটা মানে যেন এটা একটা পাকিস্তানি কালচার আপনি বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছেন। ফলে বাংলাদেশের সেকুলাররা কেন যাবে সেখানে? ফলে বেসিক্যালি এই ওসমান হাদি বেসিক্যালি বাংলাদেশের টোটাল রাজনীতিতে একটা, এবং ওসমান হাদি না, ওসমান হাদি, মাহফুজ আলম এবং এই জুলাইয়ের যে নেতারা তারা একটা
মধ্যমপন্থী সুডো লিবারালিজম দিয়া এই লিবারেল রাজনীতিটাকে তারা খেয়ে দিতে চাইতেছিল এবং ফাইনালি তারা সেই দিকেই যাচ্ছিল। এখন খেয়াল করেন যে মাহফুজ আলম ওসমান হাদি মারা যাওয়ার পরে তিনি আসলে ওসমান হাদির মৃত্যুকে কিভাবে ন্যারেট করতেছেন। তিনি বলতেছেন যে ওসমান হাদির যে ইনকিলাব কালচারাল সেন্টার তার সিগনিফিকেন্স কি, সেটা হচ্ছে যে এখানকার যে লিবারাল যেই মানে চর্চা আছে বা লিবারাল যেই মানে উপাচার আছে, আচার আচরণ আছে, সেই জায়গাগুলোকে আমরা মব দিয়ে কখনোই শেষ করতে পারবো না। লাইক আমরা প্রথম আলোতে গিয়ে হামলা করলে আসলে এটা কখনোই সমাধান হবে না। ফলে এটা আমাদের কাউন্টার দিতে হবে টেকনিক্যালি, মানে আমাদেরও এই জিনিসটা গইরা তুলতে হবে। ফলে ওসমান হাদি তার ইনকিলাব কালচারাল সেন্টারের মধ্যে দিয়ে সেই কাজটাই করতেছিলেন। কিন্তু ওসমান হাদি তো খুব ক্লিয়ারলি যেটা করতেছিলেন সেটা হচ্ছে যে তিনি লিবারালদেরকে জায়গা দিবেন না এবং মাহফুজ আলমও জায়গা দিবেন না, মানে জুলাইয়ের নেতারা তাদেরকে জায়গা দিবেন না, কিন্তু তারা একটা লিবারাল এক মধ্যমপন্থী নারী প্রদর্শনবাদী এই ধরনের একটা জিনিস হাজির করবেন এবং আমাদেরকে বাধ্য করবেন যেন আমরা সেটা খাইতে বাধ্য হই বা সেটা আমরা সাবস্ক্রাইব করতে বাধ্য হই। মাহফুজ আলম খেয়াল করেন যে ওসমান হাদির মৃত্যুকে তিনি ন্যারেট করতেছেন এইভাবে। তাইলে এখন আপনারা যদি মনে করেন বা আমরা যদি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের যেই নেতারা তাদের মধ্যে মাহফুজ আলমই সবচেয়ে বেশি ইনক্লুসিভ রাষ্ট্র চায়, সবচেয়ে বেশি লিবারাল আইডিয়ার রাষ্ট্র চায়, তার অবস্থা হচ্ছে এইটা। এবং তিনি বেসিক্যালি মনে করেন যে শাহবাগের লোকদেরকে দাঁড়াইতে দেওয়া যাবে না এবং শাহবাগে এমন কোনো সেন্টার পয়েন্ট তৈরি হবে না যেখানে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি বা সেকুলার রাজনীতি একত্র হইতে পারে। ফলে এটাই তো মাহফুজ আলম এবং এইটাই টোটাল মানে মানে সিন্ডিকেট, জুলাই রাজনীতির সিন্ডিকেট। তো ফাইনালি আইসা যেটা দেখা গেল যে জামায়াতে ইসলামের সঙ্গে তারা এনসিপি যুক্ত হয়ে গেল এবং মনে হলো যে জুলাইয়ের নেতারা শেষ পর্যন্ত তাদের জামায়াতে ইসলামকে তাদের মানে কেবলা মনে করলো। এতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই এক বছর ধরে তারা যে ফ্যালাসিটা তৈরি করছিল, গত এক বছর ধরে জুলাইয়ের এই নেতারা নানা ধরনের মধ্যমপন্থী নারী প্রদর্শনবাদী এই ধরনের ভগিচগি অ্যাপ্রোচের মধ্যে দিয়া মাঝে মধ্যে গিটার টিটার নিয়ে গান গায়া, মাঝে মধ্যে মানে খুবই ইনক্লুসিভ কথাবার্তা বইলা, হ্যাঁ, এবং টোটালি যেন তারা এমন ভাব করতেছিল যে বাংলাদেশের এক্সিস্টিং মিডল ক্লাসের লাইফস্টাইলের সঙ্গে তাদের কোনো আপত্তি নাই। এই জিনিসটা এবার ভেঙে গেল। এখন নির্বাচনের কারণে তাদের যেহেতু একটা কোথাও দাঁড়াইতেই হবে এবং সেখানে তারা তাদের অবস্থান ক্লেম করতে হবে, ফলে তারা জামাতের সঙ্গে চলে গেল। এবং আমাদের জন্য এটা ভালো হইলো এই অর্থে যে আমাদের আসলে আর এই জুলাইয়ের নেতাদেরকে নিয়ে আর বেশি অবসেসড হওয়ার নাই বা আমাদের আসলে তাদেরকে নিয়ে আর ঘুরপাক খাওয়ার কিছু নাই। আমি মানে লেখা দিতে পারি যে বিএনপি মাহফুজ আলমকে চাইতে পারে বা মাহফুজ আলম হয়তো বিএনপিতে যাইতেও পারে, কিন্তু মাহফুজ আলম অবশ্যই প্রেফার করবে জামাতে ইসলামকে। তার কারণ হচ্ছে যে মাহফুজ আলম গত এক বছরে যে ফ্যালাসি তৈরি করছে সেটা দিয়ে কখনোই আপনি জুলাইয়ের টোটাল ন্যারেটিভটাকে আপনি মানে জুলাইয়ের এই নেতাদের যে রাজনৈতিক ন্যারেটিভ সেটা আপনি বুঝতে পারবেন না। তারা ফ্যালাসি তৈরি করতে ওস্তাদ এবং তারা সেটা করছে, গত এক বছর ধরে তাদের কাজেই ছিল এটা। যাই হোক, এখন পরিষ্কার হয়ে যাওয়াতে বিষয়গুলো খুব ভালো হলো। এটাই আমাদের জন্য একটা বড় পাওয়া যে জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির নেতারা বা জুলাইয়ের নেতারা চলে গেল। এখন যে আলাপটা, ছোট একটা আলাপ করে আমি আজকের আলাপ শেষ করবো, সেটা হচ্ছে যে ইনারা মানে এই এনসিপি সরাসরি চলে যাওয়াতে জামায়াত ইসলামের সঙ্গে যে সমস্যাটা হয়েছে, তাদের যেই নারী নেত্রীরা তাদেরকে তো আর এই দলের মধ্যে কোনো জায়গা নাই, মানে জামাত তো কোনো নারীকে সংসদ সদস্য হইতে দিবে না। ফলে এই সামান্তা শারমিন, তাসনিম জারা এবং আরও অনেকেই তারা আসলে দল থেকে একে একে বাইরে হয়ে যাচ্ছেন। তাসনুবা, ওনারা একে একে দল থেকে বাইরে হয়ে যেতেছেন এবং তারা একটা নতুন স্বতন্ত্র ইত্যাদি রাজনীতি করতেছেন। এই যে নতুন জিনিসটা তৈরি হইল, এই জিনিসটা কোথায় গিয়া ঠেকবে সেটা আমরা এখনো জানি না। আমি মনে করি যে এইটা নিয়ে আমাদের ভাবা দরকার। আমাদের জন্য এখন বইলা দেওয়া সহজ যে এইটা বিএনপি কেন নিচ্ছে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিএনপি কখনোই নিবে না। কারণ বিএনপি মানে এমন একটা দল যে দলটা আসলে সবাইকে নিয়েই কাজ করে এবং বিএনপির আসলে এমন কোনো মানে অবস্থা নাই, তার দলের মধ্যে এমন কোনো ফাঁকা জায়গা নাই যে চাইলেই সে আসলে এতগুলা নতুন দল আসলে নতুন লোক আসলে সে তার ভিতরে ঢুকায় ফেলতে পারবে। ফলে এই নারী নেত্রীরা আসলে কোথায় যাবে সেটা একটা মৌলিক প্রশ্ন। আমি একটা প্রস্তাব রেখে আজকের আলাপ শেষ করতে চাই, সেটা হচ্ছে যে জুলাইয়ের নেতারা বাংলাদেশ থেকে লিবারাল রাজনীতি নাই করে দেওয়ার যেই মানে জুলাইয়ের পরে তারা যেই বাস্তবতা নিয়ে হাজির হয়েছিল বা যে প্রপোজিশন নিয়ে হাজির হয়েছিল, সেই রাজনীতিটা তারা অনেক
অনেকখানি কইরা ফেলতে পারছে। বাংলাদেশের লিবারেলদের ভয়েস দেখেন, তারা সবাই ভয়ে ভয়ে আছে, যেন লিবারেল মানে আওয়ামী লীগ, এরকম একটা জিনিস তারা তৈরি করতে পারছে। কিন্তু এই জিনিসটা কখনোই যাবে না, কারণ লিবারেল মানে তো আওয়ামী লীগ না। ফলে এই জিনিসটা একটা কোথাও গিয়ে শেপ পাইতে হবে। আমি যেটা প্রস্তাব করতে চাই বা যেভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে এই যে নারী নেত্রীরা যারা এনসিপি থেকে বাইর হয়ে গেছেন এবং যারা একটা নতুন রাস্তা তৈরি করতেছেন, তাদের মাধ্যমে সম্ভবত বাংলাদেশের সেকুলার বা প্রগতিশীল রাজনীতির একটা নতুন সেন্টার পয়েন্ট তৈরি হইতে পারে। এবং এইটা যদি হয়, সেইটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা কাজ হবে। এবং আমি একটা প্রণোদনা হাজির করতে চাই এখানে, মানে জুলাইয়ের এই নারী নেত্রীদের সামনে, সেটা হচ্ছে যে তারা যদি এই ধরনের একটা সেন্টার পয়েন্ট তৈরি করতে পারে, তাইলে বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা শক্ত অবস্থান তৈরি হবে। এবং তাদের পয়েন্টটা বেসিক্যালি একটা মানে সেকুলার প্রগতিশীল পয়েন্ট। এটার অর্থ এটা না যে তার জামাত বিরোধী হইতে হবে, বিএনপি বিরোধিতা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার একটা সেন্টার পয়েন্ট, কিন্তু এইটার একটা জমিন বাংলাদেশে আছে। এই জমিনটা বিএনপি নিতে পারবে না, কারণ বিএনপি কখনোই কমপ্লিটলি একটা প্রগতিশীল রাজনীতিকে অ্যাবজর্ব করতে পারবে না। বিএনপি বেসিক্যালি একটা ক্লাব নির্ভর একটা দল, এবং সে সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি করে। ফলে বিএনপি কখনোই এই শক্ত জমিনটাকে তার রাজনৈতিক জায়গায় ব্যবহার করতে পারবে না। ফলে এই জায়গাটা খালি পড়ে আছে। যদি এই এনসিপি থেকে অপাংতেয় হিসাবে বের হয়ে যাওয়া এই নারী নেত্রীরা সেই জায়গাটা তৈরি করতে পারেন, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে তাদের একটা শক্ত অবস্থান তৈরি হবে। এবং আমাদেরও অনেক ভালোভাবে আরও স্পষ্ট ওয়েতে বা আরও স্পষ্ট রাস্তায় তাদের সঙ্গে গিয়া তাদের সঙ্গে রাজনীতিতে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।